আহ, একটি বিষয় হচ্ছে যে নির্বাচনের আর 1 মাস বাকি, ঠিক তফসিল ঘোষণার পরদিন শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, গুলিবিদ্ধ হন। 1 সপ্তাহ পর তিনি মৃত্যুবরণ করেন। 5 জনকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে, এখনো মূল যে আসামি তাকে ধরা হয়নি, কোথায় আছে তারা এখনো আন্দোলন করছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। একই সঙ্গে আমাদের জনাব সাইফুল হক বলছেন যে প্রতিনিধি বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদেরকে গান লাইসেন্স দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? কি জি, বলবেন? ধন্যবাদ। অনেকগুলি রেসপন্স করারও বিষয় আছে। সাইফুল ভাই যেটা বলেছেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যেটা চলছে, সেটা আসলে কি হচ্ছে আমি বলি যে এটা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে, বিশৃঙ্খলার সঙ্গে জড়িত এরকম 1000 লোককে গ্রেফতার করা হয়েছে। সাইফুল ভাই বলছিলেন যে গণভোট নিয়ে প্রচারণার সরকার এই বিষয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে 10টি বড় প্রচারণার ভ্যান সারা দেশে চলে গেছে, 300টি উপজেলা এগুলি ভিজিট করবে। ইভেন আমাদের যেই জেলা পর্যায়ে তথ্য কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন এসব নিয়ে। তা আমরা সরকারের জায়গা থেকে এই জায়গাগুলিতে একটা কমিটি করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে মানুষকে গণভোট বিষয়ে সচেতন করে তোলার বিষয়ে। গণভোট বিষয়ে যখন বলছি তখন আবার আজিজ ভাইকে একটু রেসপন্স করতে হয়। আমার বড় ভাই আজিজ ভাই বলছেন 84টি বিষয়ে একটি জায়গায় নিয়ে এসেছে, এটা একটা রং ইনফরমেশন। আনফর্চুনেটলি আমি ধারণা করি, আবারও বলছি ধারণা করি এবং বিশ্বাস করি আমার ধারণাই সত্য, আজিজ ভাই গণভোটের যেই ড্রাফট, যে আদেশ, সেটা পড়েননি। তো আর খেলাফি ঋণের কথা যেটা বলছেন, খেলাপি ঋণ দেখুন কেন বেড়েছে। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ তার রাজনৈতিক স্বার্থে, তা আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করে তাদের নির্বাচনের উপযোগিতা ধরে রাখার জন্য খেলাপি ঋণের আইন সংশোধন করেছে। আপনারা যদি সেই সময়কার নিউজ পেপারগুলি একটু ভিজিট করেন আপনারা দেখবেন খেলাপি ঋণের পদ্ধতি পরিবর্তন করে দিয়ে নিজেদের দলের লোকজনরা যেন খেলাপি না হয়ে যায় সে ব্যবস্থা করেছে। সেই জায়গাটা যখন সংশোধন করে সঠিক ফর্মে নিয়ে আসা হয়েছে, অটোমেটিক্যালি তাদের অনেক লোক খেলাপি হয়ে গেছে। এবং গত 15 মাসে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী, গুন্ডা পান্ডা, পাড়া মহল্লার লোকেরা দেশের সবগুলি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে বসে আছে, কোথাও কোথাও সলিড ঋণও আছে, এই সমস্ত লোকেরা যখন পলাতক অবস্থায় রয়েছে তাদের ঋণ পরিশোধ করবে কে? সো সেটা খেলাপি হচ্ছে, এটা একটা বাস্তবতা। অপরদিকে আপনি ভাই হচ্ছে আনফর্চুনেটলি আমরা কখনো কখনো এগুলি কৌতুকে দেখি, অনেক জায়গায় দেখি যে ধরুন আমি একটা পার্টিকুলার বিষয় মাথায় নিয়ে আছি, সেটা নিয়েই জানি, সেটা নিয়েই বলবো, তখন প্রশ্ন যাই হোক আমি সেই জায়গায় থাকবো আর কি। তো সে জায়গায় নির্বাচন সংক্রান্ত গিয়ে ভাই যে কেন মার্কিন শুল্কের সেখানে আনডিসক্লোজ বলেছেন, সেটার সঙ্গে নির্বাচন না করা বা না করা এই সম্পর্কটা টেনেছেন, আমি খুবই কনফিউজড ভাই। যেই জায়গায় যে সমস্ত শর্ত প্রকাশ করা আনডিসক্লোজ বলছেন সেগুলিও ডিসক্লোজ ইতিমধ্যে মিডিয়ার কারণে হয়েছে। কোথাও কি নির্বাচন সংক্রান্ত কিছু আপনি দেখেছেন কিনা আমার জানা নেই। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরনের বুকে সেই বিষয়গুলি বলছি। আর আপনি পার্টিকুলারলি যে জায়গাটা প্রশ্ন করেছেন, দেখুন এটা একটা প্রপোজাল গভর্নমেন্ট সাইড থেকে, যে ক্যান্ডিডেটরা যদি মনে করেন আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আছি, এটা সত্য, আমরা অতীতের একটি নির্বাচনের মতো নির্বাচনী ব্যবস্থার মধ্যে নেই, আমরা একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বপ্ন দেখছি। দেখুন আমরা যখন অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলির মধ্যে এক ধরনের ঐক্য প্রত্যাশা করি, যখন এই প্রত্যাশার কথাটা বলি, সঙ্গে সঙ্গে এমন অনেকগুলি কথা আমরা অবতারণা ঘটাই যেগুলির মধ্য দিয়ে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলিকে কোনো কোনোটিকে নানানভাবে আমরা বিতর্কিত করার চেষ্টা করি, নানান কথাবার্তা বলে তাদের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করি। এটা ধরুন আমাদের এখানে এক সময় সোসাইটিতে একটা অংশের কাছে কেউ যদি সিনেমা করতো, নাটক করতো, এসবকে ভালোভাবে দেখা হতো না, তখন বলতো যে সে সিনেমায় নেমেছে। শব্দের ব্যবহার দেখেন, শব্দের রাজনীতি আছে। সিনেমায় নেমেছে, নামে পতন ঘটা, এটা নেতিবাচক শব্দ। একই সঙ্গে আমি কেউ রাজনৈতিক দল করতে এসেছেন এটা না বলে যখন বলছি রাজনীতিতে নেমেছেন, আমি মিন করি আর না করি, এটা শব্দের রাজনীতি, এটা আমার মাথার মধ্যে মননের মধ্যে খেলে যে রাজনীতিতে নেমেছেন। এটা আমি যখন বলবো প্রত্যেককে বলবো না, আমি যাকে
একটু খাটো করে দেখার চেষ্টা করব, যাকে অপ্রয়োজনীয় করে তোলার চেষ্টা করব, তার ক্ষেত্রে আমি নেমেছে বলে ফেলবো। এটা আমি জানিও না যে আমি বলে ফেলবো। এ ধরনের ঘটনা ঘটে। সুতরাং এই বাস্তবতায় আমরা যখন একটি খুবই সংকটাপন্ন সময়ের মধ্য থেকে বেরিয়ে এসে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে হাঁটার চেষ্টা করছি, সেই সময়টা নিঃসন্দেহে বলা যায় এটা একটি স্বাভাবিক সাধারণ সময় নয়। এই সময়ের মধ্য দিয়ে, এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যে নির্বাচনটি করতে হবে, সেখানে এক্সট্রাঅর্ডিনারি সময়ের কারণেই কিছু কিছু সিদ্ধান্ত আপাতদৃষ্টে এক্সট্রাঅর্ডিনারি মনে হতে পারে। সেই জায়গায় এই যে প্রপোজাল যে কোনো ক্যান্ডিডেট যদি গান লাইসেন্স নিতে চান তিনি নিতে পারবেন, সেটার একটা বাস্তবতা। বাট আমরা বিশ্বাস করি যে প্রতিদ্বন্দ্বী যে সমস্ত প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি যদি রেসপেক্টফুল হন, যেটা তার আগের আলোচনায় সেলিম ভাই বলছিলেন যে আওয়ামী লীগের যেই ফেসিবাদ হয়ে ওঠা বা ফ্যাসিবাদী কর্মকাণ্ড পরিচালনা আওয়ামী লীগকে অনেকটা করতেই হলো, এর পেছনে কিন্তু ত্রুটিপূর্ণ নির্বাচনের এক ইতিহাস রয়েছে। ইভেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যদি আপনি যতগুলি বড় ধরনের রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক আন্দোলন আমরা এখানে দেখেছি, তার প্রত্যেকটির পিছনেই আপনি ত্রুটিপূর্ণ নির্বাচনের ইতিহাস খুঁজে পাবেন। সে বাস্তবতায় আমরা বলবো যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে সত্যিকার অর্থে আমাদেরকে আগুনেই ফুল ফুটাতে হবে, এর কোনো বিকল্প নেই।